খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ ২৭ তারিখ শনিবার। জানাবো আজকের বাছাই করা ৪০টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। জুম্মার নামাজের মাঝে সিরিয়ায় মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, বহু মৃত্যুর আশঙ্কা। ৪০ লক্ষ টাকার গোবিন্দভোগ চালের অনেকটাই উদ্ধার হুগলিতে। নদিয়ায় গ্রেফতার লরি চালক ও তার সহযোগী। এবারের ১০০ কোটি হিন্দু বসে বসে দেখবে, এই জিনিস হতে পারে না, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে বলে এলেন শুভেন্দু। বাংলাদেশিদের ঘর দেব না, ওপারে হিন্দু খুনে কঠোর পদক্ষেপ মালদহের হোটেল মালিকদের। কাজের চাপে নয়, ৫০ লক্ষ ধার করে উধাও হয়ে গিয়েছেন কাটোয়ার বিএলও, পুলিশের রিপোর্ট থেকে বলল কমিশন। বাংলাদেশিদের প্রবেশ নিষেধ, শিলিগুড়ি, মালদহ ও কোচবিহারে বিজ্ঞপ্তি সাঁটা হচ্ছে হোটেলে হোটেলে। ইধার উধার, বিজেপির পার্নো এলেন তৃণমূলের তাপস বিজেপিতে, গড়াগড়ি খেল বরানগরের মানুষ। বড়দিনের রাতে অজয়নগরের রাস্তাতেই তরুণীর শ্লীলতাহানি, জোর করে চুম্বনের অভিযোগ, গ্রেফতার যুবক। এখন আমরা পিছিয়ে গিয়েছি, শুভেন্দুর প্রশংসা করেও কেন দিলীপকে মাঠে চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? আপনার ব্যবহারে মানুষ যেন মমতাকে দেখে। দলীয় কর্মীদের ঔদ্ধত্য বর্জনের বার্তা অভিষেকের। ৩ বছরে ৩ বিয়ে বিহারের যুবকের, বলছেন কোন স্ত্রী রান্না করতে পারে না। নামাজ আদায়রত প্যালেস্তাইনের উপর থেকে গাড়ি চালিয়ে দিল ইসরায়েলি সেনা, দেখুন ভিডিও। ভারত আমেরিকার মধ্যে দূরত্ব তৈরি করতে ষড়যন্ত্র করছে চীন, চাঞ্চল্যকর রিপোর্ট মার্কিন প্রতিরক্ষা দফতরের। ছেলে মাল বাবা রায়, পদবী বিভ্রাটে এসআইআর শুনানিতে ডাক, হৃদরোগে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের। গৃহঋণ ২০ লক্ষ টাকার কম হলে তা আদায়ের জন্য জমি বা বাড়ি বাজেয়াপ্ত করা যাবে না, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। চোখ বুজে থাকা যাবে না, লাগাতার হিন্দু নিধনে ইউনূস সরকারকে কড়া বার্তা বিদেশ মন্ত্রকের। নেতাজি ভবন স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ, ময়দান থেকে টালিগঞ্জ মেট্রো পরিষেবা বন্ধ, ভোগান্তিতে অফিস ফেরত যাত্রীরা। ঘরে ফিরল পরিযায়ী শ্রমিক জুয়েলের নিথর দেহ, দোষীদের ফাঁসির দাবি গ্রামবাসীর। এটাই শেষ লড়াই, হারলে আর দল করা যাবে না, শ্রমিকের বিস্ফোরক বার্তায় তোলপাড় বঙ্গ রাজনীতি। আরএসএস জামাত একই মুদ্রার এপিটোপিট, নন্দীগ্রামে বিস্ফোরক, ব্যারাকপুরের সাংসদ পার্থ। শুনানিতে ডাকা হলেও তৃণমূল বিধায়কের পরিবারকে খসড়া তালিকায় নাম আছে জানিয়ে নেতার দাবি বিজেপির চক্রান্ত। ১৬র আগে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, কেন্দ্রকে বিরাট জরিমানার আইন আনতে বলল হাইকোর্ট। ৭২ ঘন্টা পরেও আত্মসমর্পণ করেননি স্বর্ণ ব্যবসায়ী খুনে বিডিও প্রশান্তের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। ক্রিকেটের ময়দান থেকে রাষ্ট্রপতি ভবন, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী পেলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার। গঙ্গাসাগর থেকে ফেরা সাধুদের নিয়ে মিছিল, ধর্ণা হবে বাংলাদেশের উপদূতাবাসের সামনে, বললেন শুভেন্দু। দেপু হত্যায় ভারত চুপ কেন, প্রশ্ন উঠতেই মোদী সরকারের বিবৃতি, আর উপেক্ষা নয়। শীতের ভোরে মর্মান্তিক দুর্ঘটনা, পণ্যবাহী ট্রাকের সঙ্গে ৪ চাকার মুখোমুখি সংঘর্ষ, আহত যুবক, উধাও ট্রাক চালক। প্রেমিকার টানে কাঁটাতার পেরিয়ে বাংলায় অনুপ্রবেশ, বসিরহাটে গ্রেফতার বাংলাদেশি প্রেমিক। শুরু হলো ঝাড়গ্রাম উৎসবকে কেন্দ্র করে পর্যটকদের ভিড় জমেছে জেলার বহু জায়গায়। অবশেষে গ্রেফতার কুখ্যাত বালিপাচার চক্রের পান্ডা ইমদাদুল হোসেন। আমাদের সরকার এলে আপনাদের পাশে থাকবো, ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স কর্মীদের অবস্থানে শুভেন্দু। ভোটের মুখে বাংলায় রেল বিনিয়োগের বার্তা, হাওড়া খড়গপুরে ৪৩২ কোটি সেতুর সংস্কারের সবুজ সংকেত। খুনের আগে আধার কার্ড দেখতে চাওয়া হয়েছিল ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে, দাবি সহকর্মীর। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। গঙ্গাসাগর ফেরত সাধু সন্তদের নিয়ে বাংলাদেশ উপদূতাবাসে ধর্নার হুমকি শুভেন্দুর, জামিন পেলেন মঙ্গলবারের বিক্ষোভকারীরা। ময়মনসিংহের যুবক খুনের প্রতিবাদে শুক্রবার আবারও কলকাতার উপদূতাবাসে গেলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাধু সন্তদের সঙ্গে নিয়ে বাংলাদেশি কূটনীতিকদের সঙ্গে দেখা করে শুভেন্দু দাবি জানালেন বাংলাদেশে অবিলম্বে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার। উপদূতাবাস থেকে বেরিয়ে শুভেন্দু জানান, দীপু দাস খুনের ঘটনায় উপযুক্ত পদক্ষেপ না করা হলে গঙ্গাসাগর ফেরত সাধু সন্তদের নিয়ে ধর্নায় বসা হবে কলকাতার বাংলাদেশের উপদূতাবাসের সামনে।
সেদিন পুলিশের কোনো বাধা মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু। অন্যদিকে উপদূতাবাস অভিযানের সময় পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল, শুক্রবার আদালত তাদের সকলকেই জামিন দিয়েছে। বাংলাদেশের যুবক দীপু দাসের খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যে দিকে দিকে চলছে বিক্ষোভ। বিক্ষোভের প্রথম সারিতে থাকছেন হিন্দুত্ববাদী নানান সংগঠনের সদস্যরা। বিক্ষোভে সামিল সাধু সন্তরা এবং বিজেপি। বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশের সংখ্যালঘুরা সুরক্ষিত নন, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। একই সঙ্গে দীপু দাসের হত্যার নেপথ্যে যারা রয়েছেন তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই একই দাবি নিয়ে শুক্রবার কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে যান শুভেন্দু। সঙ্গে ছিলেন সাধু সন্ত সমাজের অনেকে। তবে বিক্ষোভ দেখাতে নয়, বাংলাদেশ উপদূতাবাসের কর্তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা। শুক্রবার বিকেল 4টে নাগাদ শুভেন্দুদের সময় দেওয়া হয়। সেই মতোই উপদূতাবাসে পৌঁছন তারা। বিকেল 5:20 নাগাদ উপদূতাবাস থেকে বার হন শুভেন্দুরা। বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন সাধু সন্ত সমাজের 5 জন প্রতিনিধি। উপদূতাবাস থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, আমাদের দাবিগুলি ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দিতেই উপদূতাবাসে এসেছিলাম। শুভেন্দুর অভিযোগ, সোমবার থেকে তারা উপদূতাবাসের কর্তাদের সঙ্গে দেখা করতে চাইছিলেন, কিন্তু তাদের সময় দেওয়া হয়নি, এড়িয়ে যাচ্ছিলেন ওনারা। তবে শুক্রবার দেখা করার সময় দেওয়া হয়। শুভেন্দুর কথায়, আমরা জানতে চেয়েছিলাম দীপুর অপরাধ কি, কেন তাকে ওইভাবে খুন করা হলো, সে কারণ আমাদের দেখাতে পারেননি। আমাদের বলা হয়েছে দীপু দাসের খুনের ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, ধৃতেরা জামিন পেয়ে যেতে পারেন। সে নিয়ে উদ্বেগ প্রকাশ করায় উপদূতাবাসের তরফে জানানো হয়েছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত কেউ জামিন পাবেন না। দাবি শুভেন্দুর। বিরোধী দলনেতার দাবি, কোনো মৃত্যুরই ক্ষতিপূরণ হয় না, সে বিষয়টিও উপদূতাবাসে জানানো হয়েছে। উপদূতাবাসের কর্তাদের কাছে শুভেন্দুদের দাবি ছিল, দীপু দাসের পরিবারের জন্য কি দায়িত্ব নেওয়া হয়েছে তা জনসমক্ষে জানান। তাদের আরও প্রশ্ন ছিল, বাংলাদেশে কবে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ হবে, কেন চিন্ময় কৃষ্ণকে ধরে রাখা হয়েছে। শুভেন্দুর দাবি, অনেক প্রশ্নের উত্তর দিতে পারেননি। দীপু দাসের হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন শুভেন্দু। উপদূতাবাসের বাইরে থেকেই পরবর্তী কর্মসূচির ঘোষণা করেন তিনি। শুভেন্দু জানান, তাদের দাবি, মকর সংক্রান্তির পর গঙ্গাসাগর ফেরত সাধুদের মিছিল করে নিয়ে এসে বাংলাদেশ উপদূতাবাসের কাছে ধর্ণা দেওয়া হবে। শুধু তাই নয়, বাংলাদেশে পেঁয়াজ রফতানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার দাবিতে ধর্ণা হবে বাণিজ্য দফতরের সামনেও। শুভেন্দুর দাবি, রাজ্য বা কলকাতা পুলিশ কেউই তাদেরকে আটকাতে পারবে না। তার হুঁশিয়ারি, পুলিশ যতই উপদূতাবাসের বাইরে ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা বলয় তৈরি করুক, তা ভেঙে ফেলা হবে। যুবভারতী স্টেডিয়ামে যেভাবে প্রতিবাদ হয়েছে, সেই ঢঙে প্রতিবাদের হুমকি দেন শুভেন্দু। 40 লক্ষ টাকার গোবিন্দভোগ চালের অনেকটাই উদ্ধার হুগলিতে। নদিয়ায় গ্রেফতার লরি চালক ও তার সহযোগী। গোবিন্দভোগ চাল ভর্তি লরির খোঁজ পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। কেরল যাওয়ার কথা ছিল লরিটির, কিন্তু বর্ধমান থেকে বেরিয়ে লরিটি চলে গিয়েছিল হুগলির বলাগড় এলাকায়। সেখানে লরিটিকে আটকেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন লরি চালক ও তার এক সহযোগী। গত 20 ডিসেম্বর সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানা এলাকায় বালাজি অ্যাগ্রো প্রোডাক্টস রাইস মিল থেকে প্রায় 500 বস্তা গোবিন্দভোগ চাল নিয়ে একটি 12 চাকার লরি কেরলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু 40 লক্ষ টাকার চাল সহ লরিটি নির্ধারিত গন্তব্যে পৌঁছয়নি। চালকের মালিক খোঁজ খবর করেও কোনো সুবিধা করতে না পেরে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তার অভিযোগের ভিত্তিতেই মাধবডিহি থানার পুলিশ তদন্ত শুরু করে। ওই থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বেই পুলিশ নদিয়ার চাকদহ এলাকা থেকে এক লরি চালককে গ্রেফতার করেছে। পরে কৃষ্ণনগর থেকে তার এক সহযোগীকেও পাকড়াও করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত লরি চালকের নাম মিলন দাস, তার সহযোগী তাপস শর্মা। তাদের জিজ্ঞাসাবাদ করে হুগলির বলাগড় এলাকা থেকে লরি সহ চুরি যাওয়া গোবিন্দভোগ চালের প্রায় সবটাই উদ্ধার করা হয়। তবে পুরো চাল উদ্ধার করা যায়নি, চুরি যাওয়া বাকি চাল উদ্ধার করার চেষ্টা চলছে। পুলিশের সন্দেহ, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত, তাদের খোঁজে চলছে তল্লাশি। শুক্রবার ধৃতদের পূর্ব বর্ধমানের সিজিএম আদালতে হাজির করানো হয়। এসডিপিও দক্ষিণ অভিষেক মণ্ডল বলেন, ধৃতদের 7 দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। পাশাপাশি ধৃত চালকের টিআই প্যারেডের জন্য আবেদন করা হয়। বাংলায় এসে মোদি বলেছিলেন, বাঁচতে চাই, তাই পাথ পূরণ অভিষেকের। বিজেপি বাই। 2026 সালের ভোটকে নজরে রেখে 15 বছরের উন্নয়নের খতিয়ান প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার পোশাকি নাম উন্নয়নের পাঁচালী। মুখ্যমন্ত্রীর দেওয়া সেই রিপোর্ট কার্ডই এবার জনতার দুয়ারে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ঘোষণাও করে দিলেন দলের নতুন কর্মসূচি, নাম উন্নয়নের সংলাপ। এই কর্মসূচিতে মমতার দূত হিসেবে ঘরে ঘরে যাবেন তৃণমূল নেতারা। তারাই তুলে ধরবেন মমতার জামানায় কাজের খতিয়ান। 1 জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হবে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান বাঁচতে চাই বিজেপি তাই এর পাল্টা দিয়ে এদিন অভিষেকের পাল্টা বাঁচতে চাই তাই বিজেপি বাই। এদিন ভোটমুখী বাংলায় দলের স্লোগানও বেঁধে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। দলীয় বৈঠকে তিনি জানিয়েছেন, এবার দলের স্লোগান হবে মানবে হার আবার তৃণমূল সরকার। ঘটনাচক্রে দিন কয়েক আগে নদিয়া তাহিরপুরের সভায় ফোন বক্তৃতায় বিজেপির স্লোগান বেঁধে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তার স্লোগান বাঁচতে চাই বিজেপি তাই। মোদীর এই স্লোগান নিয়েও কটাক্ষ করেছেন অভিষেক। বলেছেন, প্রধানমন্ত্রী আসতেই বলতে চেয়েছেন আত্মসমর্পণ করে বিজেপিতে যোগ দিন, নইলে ছাড়ব না। কিন্তু এসব করে কিছুই হবে না। মা মাটি মানুষেরই সরকার জিতবে। আমরা বলছি বাঁচতে চাই বিজেপি বাই। জানুয়ারি মাসে অভিষেক নিজে জেলা সফর শুরু করবেন বলে খবর তৃণমূল সূত্রে। তার আগে শুক্রবার সমস্ত বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন সেনাপতি। সেই বৈঠকে নতুন কর্মসূচির ঘোষণা করে নীল নকশা তৈরি করে দিলেন তিনি। অভিষেক জানিয়ে দিয়েছেন, প্রতিটি বিধানসভায় 3টি দল কাজ করবে। প্রতিটি দলে 5 থেকে 10 জন করে সদস্য থাকবেন। দলে রাখা হবে বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরপ্রধান সহ ব্লকের গুরুত্বপূর্ণ নেতাদের। অভিষেক জানিয়েছেন, প্রায় 1800 জন প্রভাবী অর্থাৎ ইনফ্লুয়েন্সার চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে 200 জনের কাছে যাবেন মন্ত্রী সাংসদেরা। বিধায়ক, জেলা সভাপতিরা যাবেন বাকিদের কাছে। এই প্রভাবীদের কাছে কিট পৌঁছে দেওয়া হবে। সেই কিটেই লেখা থাকবে উন্নয়নের পাঁচালী অর্থাৎ মমতার সরকারের 15 বছরের রিপোর্ট কার্ড। থাকবে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতার লেখা চিঠিও। গত লোকসভা ভোটের সময় থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে উন্নয়নের খতিয়ান প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন অভিষেক। কিন্তু বিজেপি সেরকম কোনো রিপোর্ট কার্ডই তুলে ধরতে পারেনি বলে অভিযোগ তৃণমূলের। এ নিয়ে শুক্রবারের দলীয় বৈঠকে অভিষেক বলছেন, আমরাই ভারতে একমাত্র দল যারা কাজের খতিয়ান তুলে ধরে বাড়ি বাড়ি যাচ্ছি। আমাদের এই সৎ সাহস আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের রিপোর্ট সকলের বাড়ি যাবে। সেনাপতির সংযোজন, আমরা দিল্লির বিজেপি নেতাদের কাছে হিসেব দিতে রাজি নই। আমরা বাংলার 10 কোটি মানুষের কাছে হিসেব দিতে রাজি। জুম্মার নামাজের মাঝে সিরিয়ায় মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, বহু মৃত্যুর আশঙ্কা। জুম্মার নামাজের মাঝে নারকীয় জঙ্গি হামলা সিরিয়ায়। ভয়ঙ্কর এই ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত 21 জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইমাম আলী বিব আবি তালিব নামে ওই মসজিদটি সিরিয়ায় সংখ্যালঘু এলাকা আলাওয়েতে অবস্থিত। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার জুম্মার নামাজ উপলক্ষে বহু মানুষ প্রার্থনা করতে ভিড় জমিয়েছিলেন মসজিদে। বেছে বেছে সেই সময়কেই হামলার জঙ্গি বেছে নেয় জঙ্গিরা। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, আগে থেকে মসজিদে বিস্ফোরক রেখে গিয়েছিল জঙ্গিরা। এরপর দূর থেকে তাতে বিস্ফোরণ ঘটানো হয়। আর বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মসজিদটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। মসজিদটি ঘিরে ফেলে জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কে বা কারা এই হামলা চালালো তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক এই কাপুরুষোচিত হামলাকে জঙ্গি হামলা বলে আখ্যা দিয়েছে। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই কাপুরুষোচিত হামলা মানবতা এবং নৈতিক মূল্যবোধের উপর হামলা। সিরিয়াকে অশান্ত করে তুলতে এবং সিরিয়ার সাধারণ নাগরিকদের মনে ভীতি তৈরি করতে এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতনের পর সেখানে বৃহত্তর পরিসরে যুদ্ধ থামলেও সাম্প্রতিক সময়ে সেখানকার নানান জায়গায় ব্যাপক হিংসার ঘটনা সামনে আসে। মূলত সাম্প্রদায়িক, জাতিগত এবং রাজনৈতিক হিংসায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটি। ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল সামির নেতৃত্বে বিদ্রোহীরা সাম্প্রদায়িক হামলা চালিয়েছে দেশের নানান প্রান্তে। টলিউডে কাজ পেতেই তৃণমূলে যোগ দিয়েছেন পার্নো। বিস্ফোরক সজল ঘোষ। গেরুয়া শিবির ছেড়ে অভিনেত্রী পার্নো মিত্র তৃণমূল কংগ্রেসে যোগ দিতে তীব্র কটাক্ষ বিজেপি নেতা সজল ঘোষের গলায়। বললেন, সিনেমা পাচ্ছিলেন না, হাতে কাজ নেই। কাজ পেতেই তৃণমূলের ছত্রছায়ায় প্রবেশ করলেন। শুক্রবার সকালে চন্দ্রিমা ভট্টাচার্য এবং জয়প্রকাশ মজুমদারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন পার্নো মিত্র। যোগদানের পর প্রথম প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, 6 বছর আগে বিজেপিতে যোগ দিয়ে ভুল করেছিলাম। যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি। উল্লেখ্য, 2019 সালে রাজনীতিতে যোগ দেন পার্নো।
2021 সালে বরানগরে বিজেপির টিকিটে লড়াই করে হেরে যান। তারপর থেকে বিজেপির অন্দরে রাজনৈতিকভাবে খুব একটা সক্রিয় ভূমিকায় পার্নোকে দেখা যায়নি। এদিকে পার্নোর এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষের সুরে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, অভিনেত্রীদের একবার বিজেপিতে ছোঁয়া লেগে গেলে টলিউডে তারা কাজ পায় না, তখন বাধ্য হয়ে তৃণমূলে যোগ দিতে হয়। কাজ পেতেই তৃণমূল করতে হয়। এরা তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, কোনো একটা ছত্রছায়ায় থাকতে হবে। গতবার নির্বাচনে উনি দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপর থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ওকে দেখা যায়নি। সিনেমা উনি পাচ্ছিলেন না, তাই গিয়েছে। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে, এর থেকে বেশি আর কি বলবো। অবশেষে গ্রেপ্তার কুখ্যাত বালি পাচার চক্রের পান্ডা ইমদাদুল হোসেন। দীর্ঘদিন ধরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বীরভূম জুড়ে বালি পাচার ও একের পর এক অবৈধ কার্যকলাপে জড়িয়ে থাকা কুখ্যাত অভিযুক্ত ইমদাদুল হোসেন অবশেষে পুলিশের জালে ধরা পড়ল। ধৃত ইমদাদুলের বাড়ি বীরভূম জেলার মোহাম্মদ বাজার থানার অন্তর্গত সোতশাল গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, ইমদাদুল হোসেনের বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশে মামলা রুজু করা হয়। তা সত্ত্বেও সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে অপরাধ চালিয়ে যাচ্ছিল। বীরভূমের শিউরি, রামপুরহাট ও মোহাম্মদ বাজার থানায় বালি চুরি, অবৈধ পরিবহন এবং অপরাধমূলক চক্র পরিচালনার একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। বহু মামলাই বর্তমানে বিচারাধীন। পাশাপাশি তার নামে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও পেন্ডিং ছিল। গ্রেফতার হওয়া ব্যক্তির নামে বিভিন্ন রুম চেকিং কেসও পেন্ডিং আছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। হাইকোর্টের নির্দেশে দায়ের হওয়া মামলার তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্তে একটি ট্রাক সংগঠনের এক প্রভাবশালী নেতার নাম উঠে এসেছে, যা গোটা বালি পাচার চক্রের গভীর যোগসাজশের ইঙ্গিত দিচ্ছে। পুলিশ এই যোগসাজশের প্রতিটি দিক খতিয়ে দেখছে এবং কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার অধীন এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়। পুলিশ হেফাজতে নিয়ে চলছে জেরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইন ভাঙা এবং প্রাকৃতিক সম্পদ লুটের সঙ্গে যুক্ত যত বড় মাথায় হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। ধৃতকে জেরা করে এই চক্রের অন্যান্যদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। দিলীপ ঘোষের মধ্যে এখনো আগুন আছে, বিয়ে করা অপরাধ নয়, মন্তব্য অভিজিতের। বেশ কয়েক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে বিজেপির অবস্থান নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তোপ দাগেন কেন্দ্রের মোদী সরকারকেও। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদল করতে চায় না। এদিকে এদিন শুভেন্দুর প্রশংসা করেও সক্রিয় দিলীপকে চান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি বলেন, বিজেপির প্রচারে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী, ভালো কাজ করছেন। দিলীপ ঘোষকেও আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, ভালো মানুষ। দিলীপ ঘোষের সময় 18 জন সাংসদ পেয়েছিলাম, এখন পিছিয়ে গিয়েছি। দিলীপ ঘোষকে কৃতিত্ব দিতেই হবে, তার মধ্যে এখনও সেই আগুন আছে। বিয়ে করাটা কোনো অপরাধ নয়, বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি নেতার কথায় সংকোচ ঝেড়ে ফেলে দিলীপ ঘোষের মতন বড় নেতার মাঠে নামা উচিত। দিলীপ ঘোষের নির্দিষ্ট স্টাইল আছে, এটা বহু মানুষ পছন্দ করে। দিলীপ ঘোষের প্রশংসা করে বিস্ফোরক তমলুকের বিজেপি সাংসদ। এবার ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মার নিয়ে উল্টো সুরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চিকেন প্যাটিস বিক্রি করায় মার, বিজেপির উল্টো সুরে প্রতিবাদে সাংসদ। খুব খারাপ কাজ হয়েছে। খেটে খাওয়া মানুষকে মারতে হবে? খেটে খাওয়া মানুষকে মেরে ধরে চলে যেতে বলতে হবে? অন্যভাবেও বলা যেতে পারত। বিস্ফোরক তমলুকের বিজেপি সাংসদ। কাউকে মারা হচ্ছে, তার পুঁজিও নষ্ট করা হয়েছে, এটা ঠিক নয়। দেশে অনেক ব্যবসায়ী শোষণ করছে, পারলে তাদের মারুক। চিকেন প্যাটিস বিক্রি করায় ব্রিগেডে মার নিয়ে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে বিক্রি করছে হিন্দু না মুসলিম, এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় সে দরিদ্র না শিল্পপতি। পশ্চিমবঙ্গের রাজনীতি তো অন্য রাজ্যের মতো নয়। বিজেপি নেতাদের উল্টো সুরে হেঁটে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বলেন, দরিদ্র মানুষকে এভাবে হেনস্থা করা অত্যন্ত অন্যায়। যারা করেছে তারাই দুষ্কৃতী, তারাই বিনাশ চায়। যারা হামলা চালিয়েছে তারা কেউ বিজেপির নয়। হিন্দু সাজে এসেছিল, এরা আসলে কে তা বের করা দরকার। গরিবের উপর অত্যাচার মেনে নেওয়া যাবে না। আরএসএস জামাত একই মুদ্রা, রেপিট ওপিট। নন্দীগ্রামে বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ পার্থ। তৃণমূল কর্মী মহাদেব বিশ্বইর স্মরণ সভায় নন্দীগ্রামে বিস্ফোরক তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। আরএসএস ও বাংলাদেশের জামাতকে এক সারিতে বিধে আক্রমণ পার্থর। তার অভিযোগ, বাংলাদেশের জামাত এবং ভারতবর্ষের আরএসএস একই মুদ্রা, রেপিট আর ওপিট। তার আরও দাবি, বাংলাদেশে হিন্দু খুন হলে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে।
এপারে মুসলিম খুন হলে বাংলাদেশের জামাত শক্তিশালী হবে। পাশাপাশি তিনি এও দাবি করেন, বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে মানুষ কি খাবেন, কি পরবেন সবকিছুই তারা ঠিক করে দেবে। সভামঞ্চ থেকে প্রশ্ন ছুড়ে বলেন, আপনারা কি সেই বাংলা চান? তৃণমূল কর্মীর স্মরণসভায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও কেন্দ্রের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তার ভাষণে উঠে আসে ভারতের হিন্দু সংগঠন আরএসএস ও বাংলাদেশের মৌলবাদী কট্টরপন্থী রাজনৈতিক দল জামাতের প্রসঙ্গ। সেখানে দুই সংগঠনকে তীব্র আক্রমণ করেন ব্যারাকপুরের সাংসদ। তিনি বলেন, শুভেন্দু অধিকারীর রাজনীতিতে বাংলাদেশে হিন্দু খুন হলে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে। এপারে মুসলিম খুন হলে বাংলাদেশের জামাত শক্তিশালী হবে। বাংলাদেশের জামাত এবং ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এপিঠ ওপিঠ। আরএসএস এর পাশাপাশি বিজেপিকেও নিশানা করেছেন পার্থ। বিজেপি বাংলায় সরকার গঠন করলে সাধারণ মানুষের জীবনে হস্তক্ষেপ করবে তারা। বলেন, কি খাবেন, কি পরবেন সবই ওরা ঠিক করে দেবে। মাছ, মাংস, ডিম খাওয়াও বন্ধ হবে। এমনকি বিনা অনুমতিতে বাড়িতে মাছ, মাংস, ডিম রান্না করলে ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হবে। আপনারা কি সেই বাংলা চান? পার্থের মুখে শোনা যায় পুলওয়ামা এবং পাহেলগাঁও প্রসঙ্গ। তিনি বলেন, পুলওয়ামায় 42 জন জওয়ান শহীদ হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন সন্ত্রাসবাদ নিয়ে মিটিয়ে দিয়েছেন। তারপরেও পাহেলগাঁও আক্রমণ হলো কি করে? তার মন্তব্য ঘিরে জেলা রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। 72 ঘন্টা পরেও আত্মসমর্পণ করেননি স্বর্ণ ব্যবসায়ী খুনে ভিডিও প্রশান্তের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বিধাননগর আদালত। হাইকোর্টের নির্দেশ মোতাবেক 72 ঘন্টার মধ্যে আদালতে আত্মসমর্পণ করেননি ভিডিও। তারপরে শুক্রবার আদালতের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ, আর সেই আর্জি মেনে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত। 22 ডিসেম্বর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে ভিডিওর আগাম জামিন খারিজ করে কলকাতা হাইকোর্ট 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে প্রশান্তকে আত্মসমর্পণের নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কিন্তু আদালতে আত্মসমর্পণ করেননি ভিডিও। উল্টে গত বুধবার বিকেল 6:45 নাগাদ সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেন ভিডিও, যদিও সে কথা জানে না পুলিশ। এদিকে কলকাতা হাইকোর্টের সময়সীমা পেরিয়ে যাওয়ায় ভিডিও প্রশান্ত আত্মসমর্পণ না করায় আদালতে রায় পুলিশ। উল্লেখ্য, স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে তার পরিবার ভিডিও প্রশান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ঘটনায় ভিডিও যে যুক্ত সেই সংক্রান্ত একাধিক তথ্য পুলিশের হাতে আসে। ভিডিও ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়, কিন্তু রাজগঞ্জের বিতর্কিত ভিডিও প্রশান্ত বর্মনের নাগাল পেতে হিমশিম খেতে হয় কার্যত তদন্তকারীদের। এরপরই সমস্ত অভিযোগ অস্বীকার করে বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন করেন প্রশান্ত বর্মন। নিম্ন আদালত সেই আবেদন মঞ্জুরও করে। পরে বিধাননগর মহকুমা আদালতে হাজিরা দিয়ে তা কার্যকর করেন তিনি। এই ঘটনায় পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে। এরপরেই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য, যেখানে অভিযুক্ত প্রশান্ত বর্মনের আগাম জামিনের নির্দেশ খারিজ করার আবেদন জানানো হয়। এই মামলার শুনানিতে এর আগে নিম্ন আদালতের নির্দেশের তীব্র সমালোচনা করে হাইকোর্ট। শুধু তাই নয়, এ নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুনানি শেষে দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে ভিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের নির্দেশ খারিজ করে আদালত। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।